Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, now I am going to discuss the most important English grammar, voice. Dear learners, voice হলো ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রামার। এই গ্রামারটি যদি তুমি না জানো তাহলে ইংলিশের কোনো কিছুই তুমি জানলে না। তাহলে অবশ্যই তোমাকে ভয়েস জানতে হবে। ইংরেজি শিখতে গেলে 6 to 10 বা এইচএসসি বা যে কোনো জব প্রিপারেশন বা পড়ালেখা শেষ করে যদি কোনো চাকরির পরীক্ষাও দিতে যাও তাহলে সেখানেও ভয়েস আসবে। অর্থাৎ 6 থেকে তোমার ভয়েস শুরু হবে। তুমি যতদিন সার্ভিস লাইফে প্রবেশ না করছো ততদিন ভয়েস তোমাকে জানতেই হবে। হয়তো 6, 7, 8, 9, 10 হাই স্কুল লাইফ শেষ করেছো অথচ ভয়েস শিখতে পারোনি, বা কলেজ লাইফে শেষ করেছো ভয়েস শিখতে পারোনি। কিন্তু যখন তুমি লেখাপড়া শেষ করে যখন চাকরিতে অ্যাপ্লিকেশন করতে যাবে তখন দেখবে তোমার আবার কোচিং সেন্টারে ভর্তি হয়, তোমাকে আবার ভয়েস শিখতে হচ্ছে। সুতরাং ভয়েস যদি আগে থেকেই, ভয়েস শুধু নয় যে কোনো ইংরেজি গ্রামার যদি আগে থেকেই তুমি ভালো করে শিখো তাহলে আর তোমাকে কোনো সমস্যায় পড়তে হবে না। যে কোনো চাকরি পরীক্ষাতে তুমি সহজেই পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসবে সহজে অ্যান্সার করতে পারবে। তাহলে আজকে গ্রামারে থাকছে হলো ভয়েস। ভয়েস কাকে বলে? ভয়েস হচ্ছে ভার্বের একটা গঠন যা দ্বারা সেন্টেন্সে সাবজেক্ট নিজে কোনো কাজ করে অথবা অন্যর কাজ তার উপরে এসে পড়ে। তাহলে সংজ্ঞার মধ্যে দুটো জিনিস পাওয়া গেল, একটা হলো সাবজেক্ট নিজে কোনো কাজ করে অথবা অন্যর কাজ তার উপরে এসে পড়ে। সেই অনুযায়ী ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস হলো সাবজেক্ট যখন সক্রিয় থেকে বা অ্যাক্টিভ থেকে সেন্টেন্সে কোনো কাজ সম্পন্ন করবে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস হবে। সাবজেক্ট যখন নিজে কাজ সম্পন্ন না করে অন্যর মাধ্যমে সম্পন্ন করে, অর্থাৎ অন্যর কাজ সাবজেক্টের উপরে এসে পড়ে যখন, তখন সেটা হলো প্যাসিভ ভয়েস হয়। অর্থাৎ সাবজেক্ট নিজে কার্য সম্পন্ন না করে অন্যর কাজ তার উপরে এসে পড়ে যখন, তখন সেটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে যেমন অ্যাক্টিভ ভয়েস হলো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। তাহলে কে কাজটি করেছে? সে কাজটি করেছে। তাহলে এটা সে সাবজেক্ট হলো হি, সে নিজে কাজটি করেছে। কিন্তু দ্য ওয়ার্ক has been done by him। তাহলে সাবজেক্ট দ্য ওয়ার্ক, অবজেক্টের কাজটি সাবজেক্টের উপরে এসে পড়েছে। অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট হয়ে আছে, অবজেক্টের কাজটি সাবজেক্টের উপরে এসে পড়েছে, অর্থাৎ অন্যর কাজটা তার উপরে পড়েছে। তাহলে কাজটি তার দ্বারা করা হয়েছে। তা কাজটি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটি করা হয়েছে বাই হিম, তার দ্বারা। তাহলে এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্ট এবং অবজেক্ট দুটা জিনিস আসতেছে। একটা হলো সাবজেক্ট যখন নিজে কাজ সম্পন্ন করবে সেটা অ্যাক্টিভ, আর যখন অবজেক্টের কাজ সাবজেক্টের উপর এসে পড়ে তখন সেটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে হবে আগে। তাহলে ভয়েস করতে গেলে সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট কীভাবে চেনা যায়? সেন্টেন্সে হু দ্বারা প্রশ্ন করে, অর্থাৎ কে বা কাহারা তারা প্রশ্ন করলেই সাবজেক্ট পাওয়া যাবে। যেমন দে আর প্লেয়িং ফুটবল, তাহলে এগুলো হলো ভার্ব, প্লে হলো মূল ভার্ব, প্লে হলো মূল ভার্ব, কিন্তু এটা হলো আর হলো অক্সিলারি ভার্ব। সেই অনুযায়ী এটা পুরোটা ভার্বের মধ্যে গেল। তাহলে অবজেক্ট হলো ফুটবল। তাহলে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে, কে ফুটবল খেলে, তাহারা ফুটবল খেলে, তাহলে এটা হলো সাবজেক্ট। আর তাহারা কি খেলে, কি দ্বারা প্রশ্ন করে, কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট হলো চেনার উপায় হচ্ছে সাবজেক্ট হলো ক্রিয়াকে কি বা কাহা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, আর কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। তাহলে দে আর প্লেইং ফুটবল, তাহলে এখানে কে ফুটবল খেলে, তাহারা। কি খেলে? ফুটবল খেলে। কে খেলে? তাহারা সাবজেক্ট, আর কি খেলে? ফুটবল, এটা হলো
অবজেক্ট। তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে ফুটবল ইজ বিং প্লেড বাই দেম। তাহলে এটা হলো ফুটবল ইজ বিং প্লেড বাই দেম। তাহলে ইজ বিং প্লেড কেন হলো এটা আমি আসতে এরপরেই বুঝাবো। এখন ভয়েস নিউ বোঝাইনি, এখন শুধু সাবজেক্ট এবং অবজেক্ট চিনা হচ্ছে। আমি তোমাদেরকে এখন সাবজেক্ট এবং অবজেক্ট চিনে দিচ্ছি, কীভাবে সাবজেক্ট চিনবে আর কীভাবে অবজেক্ট চিনবে। তার মানে এখানে দ্য ইংলিশ টিচার ভার্ব, এটা হলো ভার্ব। অন্যভাবে চেনা যাচ্ছে যে ভার্বের পূর্ব পর্যন্ত পুরোটাই সাবজেক্ট, ভার্বের পূর্ব পর্যন্ত পুরোটাই সাবজেক্ট, আর হলো ভার্বের পরে যেটা থাকবে সেটা অবজেক্ট। তাহলে এটা এখানে দুটো অবজেক্ট আছে, যে ভার্বের পূর্বে যেটা থাকবে সেটা অবজেক্ট, আর ভার্ব সাবজেক্ট, আর ভার্বের পরে যেটা থাকবে সেটা অবজেক্ট। যদি প্রশ্ন না করা হয় কি বা কাহাকে বা কি বা কাহারা, প্রশ্ন না করে অবজেক্ট এবং সাবজেক্ট বের করা যাবে কিভাবে, যে ভার্বের পূর্বে যেটা সেটা থাকবে যেটা সাবজেক্ট, আর ভার্বের পরে যেটা থাকবে সেটা অবজেক্ট। যেমন এখানে হলো ভার্ব ছিল, ভার্বের আগে দে হলো সাবজেক্ট, আর পরে হলো ফুটবল হলো অবজেক্ট। যদি তাহলে একটা পথে কীভাবে বের করা যায়, যে কি বা কাহারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর একটা ভাবে বের করা যায় কীভাবে, যে ভার্বের পূর্বে যে অংশটুকু থাকে সেটা হলো সাবজেক্ট, আর ভার্বের পরে যে অংশ থাকে সেটা হলো অবজেক্ট। তাহলে এটা হলো, তারপরে পরে সেটা হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। তাহলে এখানে হলো হি, এটা হলো ভার্ব, এটা ভার্বের আগে এটা হলো সাবজেক্ট, আর এটা হলো অবজেক্ট, আর এটা একটা অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে, তাহলে এখানে দুটো অবজেক্ট, এখানে দুটো অবজেক্ট। তাহলে দ্য ইংলিশ টিচার, কে দ্বারা প্রশ্ন করলে দ্য ইংলিশ টিচার, কে টিচ আস ইংলিশ, ইংরেজি শিক্ষক আমাদেরকে ইংরেজি শেখায়। কে আমাদেরকে ইংরেজি শেখায়, দ্য ইংলিশ টিচার সাবজেক্ট। কি শেখায়, ইংরেজি শেখায়। কাকে শেখায়, আমাদেরকে শেখায়। তাহলে দুটো অবজেক্ট আছে। তাহলে দুটো অবজেক্ট যখন থাকবে, ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট ধরা শ্রেয় আর কি। দুটাকে, এটাকে অবজেক্ট ধরেও ভয়েস করা যাবে, এটাকে ধরেও করা যাবে। এটা হলো বস্তুবাচক অবজেক্ট, আর এটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট ধরাই ভালো, তবে বস্তুবাচক অবজেক্টকে সাবজেক্ট ধরলেও ভয়েস করা যাবে। আবার প্রিপোজিশনের পর অবজেক্ট আছে, প্রিপোজিশনের পর যখন অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্ট হিসেবে ধরা যাবে না। এখানে দুটো অবজেক্ট। তাহলে এখানকার ভয়েস পরিবর্তন করার সময় যদি প্রিপোজিশনের আগে, যদি প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা থাকবে সেটাকে সাবজেক্ট ধরা যাবে না। তাহলে সাবজেক্টটা হবে এটা, দ্য আননেসেসারি থিংস। ভয়েস করতে গেলে এটাকে আননেসেসারি থিংস দিয়ে ভয়েস করতে হবে। যেমন দ্য unnecessary things were done for me by him। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট চেনার উপায় হচ্ছে, সাবজেক্ট ভার্বের আগের অংশটুকু সাবজেক্ট, আর ভার্বের পরের অংশটুকু অবজেক্ট। অথবা ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। এরপরে ভয়েসের বিস্তারিত নিয়ম এখন তোমাদের কাছে আমি তুলে ধরবো। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করা যাবে, কয়েকটা নিয়ম আছে। এই কয়েকটা রুলস আছে। এই কয়েকটা রুলস জানলে আর কোনো সমস্যা থাকবে না। এই কয়েকটা রুলস জানলে একবারে ভয়েস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম নম্বর হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে নাম্বার 1। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে অবজেক্ট খুঁজে বের করতে হবে, করে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসাতে হবে। 2 নম্বর, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে সাবজেক্ট বসানোর পর অবজেক্টকে সাবজেক্ট করার পরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কী হবে সেটা এরপরেই আমি দেখাই দেবো, কোন টেন্সের কোন ভার্ব বসবে আর কি, কোন টেন্সে কোন ভার্ব বসবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা মনে রাখতে হবে। এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট।
এক নম্বর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসবে। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর উপরে বিস্তারিত আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে ব্যয় প্রিপোজিশন বসবে, একটা ব্যয় প্রিপোজিশন। তাহলে ব্যয় প্রিপোজিশন লেখার অর্থ হচ্ছে শুধু ব্যয় বসবে লেখা হয়নি, ব্যয় প্রিপোজিশন বসবে। অনেক সময় প্রিপোজিশন আরও আছে, মানে অ্যাট বসে, উইথ বসে, অন বসে, টু বসে, সেই কারণে ব্যয় প্রিপোজিশন বসে। তারপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে ব্যয়ের পরে যেটা সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে। আর একটা অংশ এক্সটেনশন, যদি আরও কিছু থাকে তাহলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তিনটা বাদে, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটা ওয়ার্ডই সাধারণত থাকে। একটা হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু আরও যদি অতিরিক্ত এক্সটেনশন কোনো অংশ যদি থাকে তাহলে সেটা বসবে ব্যয়ের আগে অথবা সবার শেষে। তাহলে ভয়েস করতে গিয়ে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে যে অংশগুলো থাকবে সেটা ব্যয়ের আগে অথবা ব্যয়ের পরে বসবে। তাহলে এক নম্বর হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ব্যয় প্রিপোজিশন, তারপর সাবজেক্ট গিয়ে অবজেক্ট। এর পরে কোনো অতিরিক্ত অংশ থাকলে সেটা ব্যয়ের পরে অথবা ব্যয়ের আগে অথবা সবার শেষে বসবে। যেমন দে ডিড দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তাহলে এখানে দে হলো সাবজেক্ট, ডিড হলো ভার্ব, এটা হলো অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট। এরপরে এটা হচ্ছে এক্সটেনশন। দে ডিড, তারা করে কাজ করে, ডিড দ্য ওয়ার্ক কাজ করে, ইন দ্য ফিল্ড তারা মাঠে কাজ করেছিল, তাহলে অবজেক্ট এক নম্বর কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে অবজেক্টকে দ্য ওয়ার্ক। তাহলে অবজেক্ট সাবজেক্ট হলো। 2 নম্বর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ। তারপর মূল ভার্বের 3 নম্বর, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি ডিড, মূল ভার্ব হলো ডিডের পাস্ট পার্টিসিপল হলো ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান মূল। তারপরে ব্যয় প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হলো দে, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে দেম। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দেম। তারপর কি বলা যায়, এক্সটেনশন অংশ যদি থাকে তাহলে ব্যয়ের আগে অথবা সবার শেষে, ইন দ্য ফিল্ড। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দেম ইন দ্য ফিল্ড, অথবা ইন দ্য ফিল্ড ব্যয়ের আগে দেওয়া যাবে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন দ্য ফিল্ড বাই দেম, এখানে দেওয়া যাবে ব্যয়ের আগে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন দ্য ফিল্ড বাই দেম। এ হচ্ছে প্যাসিভ ভয়েসের রুলস, পরিবর্তনের নিয়ম। তাহলে অ্যাক্টিভ মানে সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ব্যয় প্রিপোজিশন, এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। তাহলে টেন্স অনুযায়ী এখানে হলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এটার উপরে এখন তোমাদের বোঝাবো এটা টেন্স অনুযায়ী কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসবে। তাহলে ভয়েস পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ম, সেটা যে কথাটা ছিল, যে রুলটা ছিল, সেটা হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হচ্ছে যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং, ওয়ার বিং, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন বিং, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি বা উইল বি, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং, উইল বি বিং।
এরপর আছে ফিউচার পারফেক্ট টেন্স, হলো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে শ্যাল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং। এরপরে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো থাকবে, মডাল অক্সিলারি ভার্ব যেমন মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, গোয়িং টু, গোয়িং, অট টু, এগুলোর ভয়েস করার সময় তার সাথে বি যোগ হবে, তার সাথে বি যোগ হবে। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে এই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে আজকের এই ভিডিওতে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়ম, সাবজেক্ট অবজেক্ট কীভাবে চেনা যায় এবং টেন্সের পরিবর্তন কীভাবে হবে তা বিস্তারিত তোমাদের কাছে উপস্থাপন করলাম। এর পরের ভিডিওতে আমি প্রত্যেকটা টেন্সের উদাহরণ সহ তোমাদের কাছে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে।